আমরা ইন্ডেক্স নাম্বারের সর্বশেষ ক্লাসটা আজকে করব। আমরা গত আগের দুইটা ক্লাসে আমরা ইন্ডেক্স নাম্বারের প্রায় সম্পূর্ণ অর্থাৎ 3 ভাগের 2 ভাগ অংশ আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা বাকি অংশটুকু কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সো যারা যারা এখনও জয়েন করেনি তোমরা একটু কাইন্ডলি সবাই শেয়ার দিয়ে দাও। ওকে, আমরা ইন্ডেক্স নাম্বার শুরু করেছিলাম, তাই না? ইন্ডেক্স নাম্বারের আমি যদি প্রতি ক্লাসে আমরা একটু বেসিক আলোচনা করি, তারপরে কিন্তু আমরা এটা শুরু করি, তাই না? সো ইন্ডেক্স নাম্বারের যদি আমি ইন্ডেক্স নাম্বার, তাই না? ইন্ডেক্স নাম্বারটা কি বলেছিলাম? ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে দুইটা আলাদা আলাদা সময়, সেই দুইটা আলাদা আলাদা সময়ের মধ্যে বিভিন্ন জিনিসের অর্থাৎ পণ্যদ্রব্যের দাম, মানুষের জীবনযাত্রার খরচের একটা যে খরচ বা আয়, এই জিনিসগুলোর যে পরিবর্তন হয়। ধরে নাও যে 2015 আর 2026 এই দুইটা সালের মধ্যে আমাদের খরচের যে পরিবর্তনটা, তারপরে পণ্যদ্রব্যের মূল্যের যে পরিবর্তন বা আয়ের যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা কি বলি? ইন্ডেক্স নাম্বার বলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়জন আসছে? ঠিক আছে, সারা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তানিশা আক্তার সাবাব, ওয়ালাইকুম আসসালাম। তোমরা শেয়ার দিয়ে দাও একটু কাইন্ডলি। আচ্ছা, তো কি বলেছিলাম যে ইন্ডেক্স নাম্বার কোনটা? তাহলে দুইটা আলাদা আলাদা সময়ের মধ্যে মানুষের বিভিন্ন জিনিসের, সেটা হতে পারে পণ্যদ্রব্যের মূল্য, হতে পারে সেটা মানুষের ব্যক্তিগত খরচ, যেমন ফ্যামিলি বাজেট, ফ্যামিলি কস্ট, এটার পরিবর্তন বা আয়ের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে আমরা কি বলি? এটাকে আমরা ইন্ডেক্স নাম্বার বলি, তাই না? সো আমরা মোট তিনটা নিয়ে কথা বলেছিলাম। প্রথমে বলেছিলাম হচ্ছে লিভিং ইন্ডেক্স। আমরা গত ক্লাসের আগে প্রথম ক্লাসে আমরা লিভিং ইন্ডেক্সের ম্যাথ করছিলাম, তাই তো? লিভিং ইন্ডেক্সের ম্যাথ করছি। 2 নাম্বার ক্লাসে আমরা প্রাইস ইন্ডেক্সের ম্যাথ করছি। আর আজকে আমরা 3 নাম্বার যে মেথডটা অর্থাৎ রিয়েল ইনকামের ম্যাথটা করব। ঠিক আছে? এই 3টা মেথড কিন্তু আমরা শিখেছি। তার মধ্যে 2টা কমপ্লিট হয়েছে আমাদের। লিভিং ইন্ডেক্সটা কি? 2টা ডিফারেন্ট সময়ের মধ্যে একটা ফ্যামিলির কস্টের যে পরিবর্তন হয়, একটা ফ্যামিলির জীবনযাত্রার খরচ, যেটা ধরে নাও যে চাল ডালের যে খরচ বা বাসা ভাড়া, খাবার খরচ, জ্বালানি খরচের যে পরিবর্তন, এই পরিবর্তনকে যখন আমরা প্রকাশ করি সেটাকে বলি লিভিং ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্স কোনটা? প্রাইস ইন্ডেক্স হচ্ছে 2টা ডিফারেন্ট সময় বিভিন্ন জিনিসপত্রের, ধরে নাও চাল ডাল আটা, তারপরে হচ্ছে তেল, বিভিন্ন জিনিসের দামের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে আমরা বলি প্রাইস ইন্ডেক্স। আর রিয়েল ইনকামটা কি? রিয়েল ইনকাম হচ্ছে এই যে খরচ পরিবর্তন হলো, তারপরে মূল্যের পরিবর্তন হলো, তাহলে কি হলো? আলটিমেটলি মানুষের আয়ও পরিবর্তন হওয়ার কথা। সো সেই আয়ের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা যার মাধ্যমে দেখাই সেটাকে আমরা বলি হচ্ছে রিয়েল ইনকাম, তাই না? সো আমরা গত ক্লাসে প্রাইস ইন্ডেক্সের একটা ম্যাথ করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রাইস ইন্ডেক্সের কোনটা করছিলাম আমরা যদি একটু দেখি, এই যে এই ম্যাথটা করেছিলাম। যারা যারা ক্লাসটা করো নেই, আগের 2টা ক্লাস যাদের কমপ্লিট হয় না, তারা অবশ্যই এই ক্লাস 2টা কমপ্লিট করে আসবা, ঠিক আছে? তারপরে আজকে ক্লাসটা করে তোমার জন্য ভালো হবে। ওকে, সো আমরা এই ম্যাথটা যে করেছিলাম, এই ম্যাথটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এখানে আমাদের বলেছিল ফ্রম দ্য ফলোয়িং ডাটা ক্যালকুলেট ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। এইটা আমরা করেছিলাম গত ক্লাসে, নিশ্চয়ই মনে আছে তোমাদের। আমরা 3টা ম্যাথডের সূত্র শিখেছিলাম। কি কি সূত্র শিখেছিলাম নিশ্চয়ই মনে আছে? আমরা হচ্ছে প্রথমত শিখছিলাম হচ্ছে ফিশার্স ল্যাস পেয়ার্সের একটা ফর্মুলা শিখছিলাম, ল্যাস পেয়ার্স। আর একটা শিখছিলাম হচ্ছে প্যাশচের একটা ম্যাথ করছিলাম আমরা। আর 3 নাম্বার করছিলাম হচ্ছে ফিশার্স, অর্থাৎ আমরা এই যে ম্যাথটা ফিশার্স ইন্ডেক্স, এর আগে যে ম্যাথটা আমি দেখালাম, এই ম্যাথটা আমরা কোন মেথডে সমাধান করেছিলাম? এই ম্যাথটা আমরা ফিশার্সের আইডিয়াল ইন্ডেক্স মেথডে আমরা এই ম্যাথটা সমাধান করেছিলাম, তাই না? এখন এই ম্যাথের আমাদের একটা অংশ বাদ থেকে গেছিল, সেটা কি?
টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এই দুটো জিনিস আমাদের থেকে গেছিলো, নিশ্চয়ই মনে আছে তোমাদের। এই যে টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। সো এখন এই টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা কি আমরা আবার একটু দেখবো। হ্যাঁ, একটু যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে মোট কী কী জিনিস নিয়ে কাজ করছি একটু মনে করে দেখো তো। প্রথমত আমরা প্রাইস, তাই না, আর হচ্ছে কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে বেজ ইয়ার, আরেকটা হচ্ছে কারেন্ট ইয়ার। এই মোট চারটা জিনিস নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করছি। মনে করে দেখো তো, প্রাইস ইন্ডেক্স আমরা এই চারটা জিনিস নিয়ে কাজ করি না? প্রাইস, কোয়ান্টিটি, বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার। সো মনে করে দেখি, আমরা প্রাইসকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা, কোয়ান্টিটিকে আমরা প্রকাশ করি কিউ দ্বারা, বেজ ইয়ারকে প্রকাশ করি 0 দ্বারা বা ও দ্বারা, আর কারেন্ট ইয়ারকে প্রকাশ করি এন দ্বারা, তাই না? এই চারটা এলিমেন্টসই তো ছিল, তাই না? আর এর আগে আমরা এই ম্যাথে কোন সূত্র অ্যাপ্লাই করছি? ফিশার্সের আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, ফিশার্সের আইডিয়াল প্রাইস ইন্ডেক্সের সূত্রটা কি? আমি যদি একটু ফিশার্সের ফর্মুলাটা লিখি, ফিশার্সের যে ফর্মুলাটা আমরা করে আসছিলাম, ফিশার্স প্রাইস ইন্ডেক্স, যেটাকে আমরা সংক্ষেপে বলি ওপিএন। ওপিএন সূত্রটা কি ছিল? সামেশন পিএন কিউ জিরো ডিভাইড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন ডিভাইড বাই সামেশন পি জিরো কিউএন। এটা ছিল না আমার সূত্র? ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ফিশার্সের সূত্র, তাই তো? এখন আমাকে কি করতে বলেছে এই ম্যাথে? দেখো, আমাদেরকে দুইটা কাজ করতে বলছে। একটা হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট, আর একটা হচ্ছে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এই দুটা কাজ করতে বলছে না? সো আমরা এখন এটা করব। দেখো, টাইম রিভার্সাল টেস্টটা, এটার অর্থটা কি? টাইম রিভার্সাল টেস্ট, তাই তো? টাইম রিভার্সাল টেস্ট, টাইম রিভার্সাল টেস্ট। এখন দেখো, আচ্ছা আমি এখানে এই যে চারটা এলিমেন্টস লিখছি, একটু খেয়াল করে দেখো তো। এই যে চারটা এলিমেন্টস, এই যে চারটা এলিমেন্টস আমি এখানে লিখছি, প্রাইস, কোয়ান্টিটি, বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার। আচ্ছা তোমরা একটু বলো তো এখানে, হ্যাঁ থ্যাংক ইউ, এখানে তোমরা একটু কথা বলো তো যে চারটা এলিমেন্টসের মধ্যে আচ্ছা সময় নির্দেশ করছে কোন দুইটা? সময়কে নির্দেশ করছে কোন দুইটা? একটু সবাই বলো তো, সময়কে নির্দেশ করছে কোন দুইটা? পি কিউ নাকি 0 আর এন? সময়কে নির্দেশ করছে কোন দুইটা? একটু রিপ্লাই করো তো। সময়কে নির্দেশ করছে এই চারটার মধ্যে কোন দুইটা? মানে টাইমকে নির্দেশ করছে। থ্যাংক ইউ। আচ্ছা, টাইমকে নির্দেশ করছে হচ্ছে এই যে এই দুইটা। এই যে এটা একটা টাইম, এটা একটা টাইম না? বেজ ইয়ার বলতে একটা সময় না? বেজ ইয়ার বলতে একটা সময়কে বুঝি না আমরা? তাহলে এটা একটা টাইম। আর কারেন্ট ইয়ার বলতেও কিন্তু আমরা একটা সময়কে বুঝি, তাই না? তার মানে এই বেজ ইয়ার আর কারেন্ট ইয়ার দ্বারাই কিন্তু আমরা একটা সময়কে প্রকাশ করি না? এখন আমার প্রশ্ন কি, তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ তোমরা একটু মনে রাখবা যে তাহলে এই যে দুইটা, অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটি, এই দুইটা আইটেমকে বলা হয় হচ্ছে ফ্যাক্টর। কি বলা হয়? ফ্যাক্টর। মনে থাকবে, এই দুইটাকে কি বলা হয়? ফ্যাক্টর বলা হয়। আর এই যে দুইটা, অর্থাৎ বেজ ইয়ার এবং কারেন্ট ইয়ার, অর্থাৎ 0 এবং এন, এই দুটাকে কি বলা হয়? এই দুইটাকে বলা হয় হচ্ছে টাইম। বুঝতে পেরেছি? এখন আমাকে প্রশ্নে কি বলেছে? টাইম রিভার্সাল টেস্ট। এটার বাংলা অর্থ কি জানো? এটার বাংলা অর্থ হচ্ছে, টাইমের বাংলা কি? সময়, নাকি? রিভার্সালের বাংলা কি? রিভার্সের বাংলা হচ্ছে উল্টানো, তার মানে উল্টিকরণ। তাহলে সময় উল্টিকরণ
আর টেস্টের বাংলা হচ্ছে পরীক্ষা, সময় উল্টিকরণ পরীক্ষা। টাইম রিভার্সাল টেস্টের বাংলা তাহলে কি বললাম? সময় উল্টিকরণ পরীক্ষা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সময় উল্টিকরণ পরীক্ষা। এখন কার সময় উল্টিকরণ পরীক্ষা করব? দেখো আমরা ওর 3টা ফর্মুলার কথা বলেছিলাম, মনে আছে না? একটা হচ্ছে ফিশার্স, 2 নাম্বার ছিল ল্যাসপেয়ার্স, আর 3 নাম্বার ছিল হচ্ছে প্যাশসে, তাই না? তো এই 3টা ফর্মুলা, এর বাইরে আরও ফর্মুলা কিন্তু আছে, এডওয়ার্ড আছে, মার্শাল আছে, আরও কয়েকটা, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা ফর্মুলা। এখন টাইম রিভার্সাল টেস্ট আমরা কার টাইম রিভার্স করব, কার টাইম রিভার্সাল টেস্ট করব বলো তো? আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ আমাদের প্রশ্নে যে সূত্রটা অ্যাপ্লাই করবে, এখানে যেমন আমরা ফিশার্সের সূত্র অ্যাপ্লাই করছি না প্রাইস ইন্ডেক্সে, আবারও খেয়াল করো আমরা এই ম্যাথে কোন সূত্রটা অ্যাপ্লাই করছি? ফিশার্সের প্রাইস ইন্ডেক্সের সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে আমাদেরকে এই সূত্রেরই টাইম রিভার্সাল করতে হবে। বিষয়টা বুঝাতে পেরেছি? যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব ওই ফর্মুলারই আমরা টাইম রিভার্সাল টেস্ট করব। তাহলে যেহেতু আমরা এই ম্যাথে ফিশার্সের ইন্ডেক্স নাম্বার করেছি, সো এই কারণে এই ম্যাথে আমরা ফিশার্সের সূত্রেরই টাইম রিভার্স করব। ওকে, সো আমরা তাহলে যদি বলি টাইম রিভার্সটা কিভাবে করব, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, বা খুবই, এটা কিন্তু মনে রাখবা তোমরা যে প্রাইস ইন্ডেক্স আসলে অবশ্যই তোমার সেখান থেকে টাইম রিভার্সাল এবং ফ্যাক্টর রিভার্সাল অবশ্যই দিবে, নিশ্চিত থাকো এটা দিবেই। ওকে, এখন আমি সময় উল্টিকরণ পরীক্ষা, তাহলে কিভাবে আমরা টেস্টটা করব? আচ্ছা, যেহেতু যে ফর্মুলা, তো ফিশার্সের সূত্র দিয়ে যেহেতু আমরা টাইম রিভার্স করব, তাহলে ফিশার্সের সূত্রটা আমরা আগে লিখে নিব। তাহলে ফিশার্সের সূত্রটা কি জন্য আমাদের? 0 pn সমান সমান, আগে একটা সূত্রটা লিখি, সামেশন pn q0 ডিভাইডেড বাই সামেশন p0 q0 ইন্টু সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 qn। এটা হচ্ছে সূত্র না আমাদের? ফিশার্সের সূত্র তো এটা, নাকি? এখন ভালো করে বোঝো, টাইম রিভার্স মানে হচ্ছে সময়কে আমার কি করতে হবে? এবার উল্টায় দিতে হবে। বিষয়টা কি ভালো করে খেয়াল করো, তোমরাই কিন্তু একটু আগে বলেছো যে এখানে টাইম বলতে আমরা 0 আর n কে বুঝি, তাই না? তার মানে এই সূত্রের মধ্যে, এই ফিশার্সের সূত্রের মধ্যে যেখানে যেখানে আমার টাইম আছে, টাইম বলতে 0 একটা টাইম, n একটা টাইম, 0 টাইম, 0 টাইম, এখানে n একটা টাইম, এখানে n একটা টাইম, এখানে 0 একটা টাইম, এখানে n একটা টাইম। তার মানে এই টাইমগুলোকে আমরা উল্টায় দিব, বিপরীত করে দিব। অর্থাৎ যেখানে যেখানে n আছে, n এর জায়গায় 0 লিখব, যেখানে যেখানে 0 আছে, 0 জায়গায় আমরা n লিখব। বিষয়টা বোঝাতে পেরেছি মনে হয়? এখন উল্টায় কি, তার মানে এই সূত্রটাকে উল্টায় দেব? বিষয়টা এরকম না, সূত্রটা কিন্তু এটাকে আমরা উল্টাবো না। আচ্ছা, আমরা সূত্রে কিন্তু আমরা দেয়নি, এখানে এখানে কিন্তু রুট ওভার আছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই, এখানেও রুট ওভার আছে। তাহলে এই যে রুট ওভার। আচ্ছা, তার মানে এই বিষয়টা কি এরকম যে আমরা পুরো এই সূত্রটাকেই ঘুরাই ফেলবো? না, বিষয়টা হচ্ছে এই সূত্রটাকে, মানে সেম এই সূত্রটা কিন্তু থাকবে, ফিশার্সের সূত্রটা আমার থাকবে, এর সাথে আমরা সেম এই সূত্রটাকে, অর্থাৎ যেটাকে আমরা লিখছি, ভালো করে দেখো, অর্থাৎ যেটুকু আমরা লিখছি, এই যে যতটুকু আমরা লিখছি এইটুকু আমরা আবার লিখব, এই সূত্রটুকু আমরা আবার এপাশে লিখব, মানে গুণ করে। এই যে ফিশার্সের সূত্রের সাথে এই সূত্রটাকে আবারও গুণ আকারে লিখব, তবে যখন গুণ আকারে লিখব আমরা ওই টাইমকে রিভার্স করে দিব, টাইমকে উল্টায় দিব। তাহলে কিরকম দেখো, একটু খেয়াল করো, এখানে আছে কি সামেশন পি এন কিউ 0, পি আর কিউ এর কোনো চেঞ্জ হবে? পি আর কিউ এর কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে কার? টাইমের, 0 আর n। তার মানে যেখানে 0 আছে সেখানে n করে দিব, আর যেখানে n আছে 0 করে দিব। তাহলে আছে কি সামেশন পি এন কিউ 0 আছে, তাহলে হয়ে যাবে কি p0 qn। দেখো pn ছিল p0 হয়ে গেছে, q0 ছিল qn হয়ে গেল। নিচে আছে কি সামেশন p0 q0, হয়ে যাবে সামেশন pn qn ইনটু, এই যে মাঝখানে ইনটু দিলাম। দেখো যেখানে 0 ছিল, যেখানে n, কিউ যেখানে 0 ছিল ওখানে n হয়েছে, কিন্তু p আর q কিন্তু সেম আছে। এখানে কি হবে তাহলে সামেশন
পি এন ছিল হয়ে যাবে পি জিরো, সামেশন পি জিরো, কিউ এন এর জায়গায় হয়ে যাবে কিউ জিরো ডিভাইডেড বাই পি জিরো ছিল হয়ে যাবে সামেশন পি এন, আর কিউ এন এর জায়গায় হয়ে যাবে কিউ জিরো। দেখো এটা কি বুঝছি কিনা একটু রিপ্লাই করবা তো। ফিশার্সের সূত্রটা আমরা আগে লিখব, ফিশার্সের সূত্রটা আমরা আগে লিখব, ফিশার্সের সূত্রটা আগে লিখব, তারপরে সেম ফিশার্সের সূত্রের সাথে সেম ওই সূত্রটাকে আমরা আবার গুণ দিব, তবে টাইমকে রিভার্স করে, টাইমকে রিভার্স করে জিরো আর এন কে রিভার্স করতে হবে। টাইম বলতে আমরা কি বুঝি, জিরো আর এন, জিরো আর এন কে রিভার্স করে দিব, উল্টায় দিব, যেখানে যেখানে জিরো আছে জিরো, জিরোর জায়গায় এন, এন এর জায়গায় জিরো। সবাই একটু বুঝছি কিনা এই পর্যন্ত বলো তো, একটু রিপ্লাই করো তো এই পর্যন্ত বুঝছি কিনা। ফারজানা আক্তার ইতি বুঝেছি, আর কেউ বাকিরা? পুতুল ভৌমিক থ্যাংক ইউ, বুঝেছো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন আমরা কিভাবে করব এই সেম সূত্রটাকে, তাহলে আমরা একটু উল্টায় দেখি তাহলে। হ্যাঁ ওকে, আচ্ছা এবার মনে রাখবা যে এই ক্যালকুলেশনটা করে এটার অ্যান্সারটা অবশ্যই ওয়ান আসতে হবে। কি আসতে হবে? এটার অ্যান্সারটা অবশ্যই ওয়ান আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ম্যাথটা করব কিভাবে? আচ্ছা আমরা তাহলে নতুন একটা পেজ নেই, ঠিক আছে? নতুন একটা পেজ নেই, ওকে ওকে। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে এই যে টাইম রিভার্সাল টেস্ট লিখে আমরা এইভাবে লিখবো সাম ওপিএন। আচ্ছা ওপিএন ইনটু, খেয়াল করো তো এটা বুঝো কিনা, এনপিও। দেখো মানে কি, এটাই কিন্তু আমরা করছি ভিতরে। আচ্ছা এটা আমি এক সূত্র লিখে তাহলে বুঝবো আশা করি। তাহলে আমরা সামেশন পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউএন ইন্টু, এইবার উল্টাই দিই, সামেশন পি জিরো কিউএন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউএন, নিচে হবে হচ্ছে পিএন কিউএন ইন্টু, এখানে হবে পিএন কিউএন এর জায়গায় হবে সামেশন পি জিরো কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পিএন কিউ জিরো, তাই তো? এখন আমরা, আচ্ছা এখানে কেন, এখানে কি লিখলাম দেখো, এখানে আমরা কি কাজ করছি দেখো, এই কাজটাই কিন্তু এখানে করছি। এই যে দেখো আমরা এখানে আমরা যে কাজটা করছি, যেটার সাথে আমরা এটাকে উল্টায় গুণ দিছি না, তো এখানে আমরা ওইটাকে লিখে দিলাম। দেখো ওপিএন তো আমাদের আগে ছিল, তার সাথে আমরা এই যে গুণ করছি কি, জাস্ট এন আর ওকে উল্টায় আমরা এখানে গুণ দিয়ে দেখাই দিচ্ছি আর কি। ওকে এবার আমরা জাস্ট মানটা বসাবো। হ্যাঁ এই মানগুলো তোমাদের আগের ক্লাসে আমি দেখাইছিলাম, আমাদের আগের ক্লাসে এই মানগুলো দেওয়া ছিল। সামেশনের মানগুলো আমি একটু দেখে বলি। হ্যাঁ আমার কাছে আছে এটা, যেহেতু আমাদের আগের ক্লাসের এটা নাই, এখানে পিডিএফটা এখানে নাই। ওকে ঠিক আছে বুঝেছি, ওকে থ্যাংক ইউ। ইন্ডেক্স কই যেন, ওকে। সো আমরা একটু মান দেখে দেখে বসে, আমার কাছে আছে হ্যাঁ মানটা আমার কাছে আছে। সো আমরা যে এই টেবিল থেকে, এই টেবিল থেকে আমরা মানগুলো, অর্থাৎ এই সামেশনগুলো করা হয়েছিল এখানে, এই যে এখানে যে সামেশনগুলো করা হয়েছে, এটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে। তোমাদের যদি করা থাকে তোমাদের খাতায়, তোমরা সেটা বেরো করে নিবা। ওকে সো আমরা তাহলে দেখি, প্রথমে হচ্ছে পি এন কিউ জিরো, তাহলে আমরা লিখি সামেশন, আমরা একটা রুট ওভারটা দিয়ে নিই আগে। সামেশন পি এন কিউ জিরো মান হচ্ছে 2648, আর এর নিচে হচ্ছে 2166 হচ্ছে পি জিরো কিউ জিরোর মান, ইন্টু পি এন কিউ এন এর মান কত, পি এন কিউ এন এর মান হচ্ছে 3046 ডিভাইড বাই 2512, ইন্টু পি জিরো কিউ এন এর মান কত, পি জিরো কিউ এন এর মান হচ্ছে 2512 ডিভাইডেড বাই পি এন কিউএন এর মান কত, পি এন কিউএন এর মান হচ্ছে 3046
ইন্টু P0Q0 এর মান কত? P0Q0 এর মান হচ্ছে 2166 ডিভাইডেড বাই PNQ0 এর মান হচ্ছে 2648। দেখো তো মান বসানো ঠিক আছে কিনা, আশা করি বুঝেছো মান বসানোটা। হ্যাঁ ওকে, এখন যা কাটাকাটি দেখো, একটু কাটাকাটি হয় কার সাথে একটু দেখো। আমাদের কাটাকাটি হচ্ছে 2648 কেটে গেল, 2166 কেটে গেল, 2512 3046 কেটে গেল। দেখো তার মানে কি থাকলো, তার মানে আমার সমান সমান থাকলো হচ্ছে √1। সো 1 হচ্ছে আমার টাইম রিভার্সাল টেস্টের অ্যান্সার। ওকে, অতএব আমরা কি বলতে পারি, সো আমরা লিখবো সো টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। সো এটা হচ্ছে আমাদের, সো টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। আশা করি বুঝেছো, তাই তো? বুঝেছো তোমরা? ওকে, এইবার আমরা দেখব পরবর্তী রিকোয়ারমেন্ট। আরেকটা রিকোয়ারমেন্ট কি ছিল আমাদের? দেখো আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা আমরা একটু করবো এবার, ঠিক আছে? তো ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা কি? আচ্ছা দেখো, ফ্যাক্টর রিভার্সাল টেস্টটাও কিন্তু একই রকম অনেকটা। সো ফ্যাক্টর আমরা লিখে নিলাম, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ওকে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এখন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট একটু কি খেয়াল করো, আমি এই যে এখানে একটু দেখো, আমরা এখানে কি বলছি, আমি বললাম না যে আমাদের এখানে 4টা এলিমেন্টস, প্রাইস, কোয়ান্টিটি, এই মানগুলো কোশ্চেনে দেওয়া থাকবে কিনা তন্ময় সরকার? না, এই মানগুলো তোমাকে বেরো করতে হবে। দেখো এই মানগুলো, তন্ময় সরকার খেয়াল করো, এই যে মানগুলো আমরা, এই যে অ্যান্সারটা গত ক্লাসে আমরা করেছিলাম, তন্ময় ভাইয়া তুমি মনে হয় লাস্ট ক্লাসে করো নাই, লাস্ট ক্লাসে আমরা এই মানগুলো এই যে এইটা ক্যালকুলেট কমপ্লিট করেছিলাম। অর্থাৎ আমাদের যে ম্যাথের রিকোয়ারমেন্ট ছিল, এই যে দেখো আমাদের যে ফিশার্সের যে রিকোয়ারমেন্ট, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, এই ক্যালকুলেশনটা গত ক্লাসে আমরা করেছিলাম 2 নম্বর ক্লাসে। তো যখন 2 নম্বর ক্লাসে এটা কমপ্লিট করেছিলাম, তখন আমরা এই মানগুলো এখানে বেরো করেছিলাম। এই যে দেখো এইখানে আমরা, যদিও আমার এখানে সেটা নাই এখন, এটা সেভ হয়নি আনফর্চুনেটলি, এইখানে এই টেবিলের মধ্যে ওই মানগুলোকে আমরা গুণ করে ক্যালকুলেশন করে লাস্টে এই মানগুলো আমরা বেরো করেছিলাম, ঠিক আছে তন্ময়? সো ওইটা তুমি আগের ক্লাসটা করলে তুমি ওটা পাবা। ওকে, সো এখন যেটা বলছিলাম যে তাহলে আগে করলাম আমরা টাইম রিভার্সাল টেস্ট, মানে টাইমকে উল্টাইছি, 0 আর n কে উল্টাইছি, রিভার্স করছি। আর এখন আমরা করব ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা কি? উপাদান উল্টিকরণ। উপাদান, ফ্যাক্টর কোন দুইটা? এই যে পি আর কিউ, এই দুটো হচ্ছে আমাদের ফ্যাক্টর। তার মানে আগে আমরা 0 আর n কে উল্টাইছিলাম, আর এখন আমরা উল্টাবো কাকে? পি আর কিউ কে। হ্যাঁ, সেকেন্ড ক্লাসে। ওকে, সো তাহলে পি আর কিউ কে উল্টাবো, তাহলে কিভাবে একটু দেখি। দেখো, সো এখন আচ্ছা আমাদের তাহলে সেম আগের মতোই কিন্তু, অর্থাৎ আমরা এবার কি করব, আমাদের নর্মাল সূত্র ফিশার্সের কি 0 pn ইনটু, এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে দেখো 0 pn এর 0 আর n এর জায়গায় কিন্তু 0 আর n থাকবে। এখন আমরা কাকে উল্টাবো? p এর জায়গায় এখন q হবে, অর্থাৎ যেখানে যেখানে p আছে p এর জায়গায় q হবে, যেখানে যেখানে q আছে q এর জায়গায় p হবে। তাহলে দেখো সমান সমান, আমরা আগে কি করব, আগে নরমাল সূত্রটা লিখে নিব। তাহলে সামেশন pn qo ডিভাইডেড বাই সামেশন po qo ইনটু সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 qn ইনটু, এবার দেখো উল্টাবো। এবার এই সূত্রটাকে আমরা সেম আবার উল্টায় গুণ করব। যখন উল্টায় গুণ করব তখন আমরা কাকে উল্টাবো? তখন কিন্তু আমরা টাইমকে এবার আর উল্টাবো না, এবার আমরা
পি আর কিউকে উল্টাবো, ঠিক আছে? সো পি আর কিউ উল্টাই, তাহলে প্রথমে সামেশন পি এন আছে না এখানে, এখন হয়ে যাবে কি কিউ এন, আর কিউ জিরোর জায়গায় হয়ে যাবে পি জিরো। দেখো আমাদের কিন্তু এখন শুধু ফ্যাক্টরটাকে উল্টালাম, দেখো পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি, জিরো আর এন কিন্তু সেম জায়গায় আছে, নিচে হচ্ছে সামেশন কিউ পি জিরো কিউ জিরো হবে হচ্ছে কিউ জিরো পি জিরো, দেখো কিউ জিরো পি জিরো ইন্টু সামেশন পি এন কিউ এন ছিল, হয়ে যাবে কিউ এন পি এন ডিভাইডেড বাই সামেশন কিউ জিরো পি এন। দেখো কিউ জিরো পি এন, আমার পুরোটার উপর একটা রুট ওভার দিয়ে দেবো, এই যে পুরোটার উপর রুট ওভার দিয়ে দিলাম। ওকে, সো আমরা এবার মান বসাই আগের মতো। যদি মান বসাই, প্রথমে হচ্ছে 2648 ডিভাইডেড বাই 2166 ইন্টু 3046 ডিভাইডেড বাই 2512 ইন্টু, আচ্ছা দেখো কিউ এন পি জিরোর মান কত, কিউ এন পি জিরোর মান মানে 2512, কিভাবে, এই যে কিউ এন পি জিরো কোনটা, কিউ এন পি জিরো আর পি জিরো কিউ এন তো একই তাই না, কিউ এন পি জিরো মানে পি জিরো আগে যদি বলি তাহলে এই যে দেখো এটা না পি জিরো কিউ এন 2512, তাহলে নিচে হচ্ছে কিউ জিরো পি জিরো, তার মানে পি জিরো কিউ জিরো কত 2166, এই যে 2166 আসবে, এই যে কিউ জিরো পি জিরোর মান। ওকে, ইন্টু কিউ এন পি এন, কিউ এন পি এন এর মান 3046 ডিভাইডেড বাই কিউ পি এন কিউ জিরো, এটার মান হচ্ছে 2648। ওকে, এখন এইটাকে আমরা দেখো তো কাটাকাটি যায় কার কার মধ্যে, কাটাকাটি কোথায় কোথায় কার কার যায়, 2512 কাটে, 2648 কাটে, তাই না, আর কাটাকাটি হয় না কিন্তু, দেখছো? তার মানে এবার আমরা কি করব, এবার আমরা একটু দেখো আমাদের উপরে কি থাকতেছে, 3046 কয়টা, একটা আর একটা, দুইটা 3046, তাহলে আমি কি লিখতে পারি 3046 উপরে 3046কে আমি যদি স্কোয়ার দিতে পারি না, স্কোয়ার দিতে পারি। আবার নিচে কি, নিচে হচ্ছে 2166 দুইটা, তাহলে 2166কে আমি স্কোয়ার দিয়ে দিলাম, মানে যে দুইটা আছে পুরোটার উপরে তো রুট আছে, রুট আর স্কোয়ারে কি হয়, রুট আর স্কোয়ারে হচ্ছে কাটাকাটি হয়, তাহলে উপরে থাকলো 3046 ডিভাইডেড বাই 2166, 3046 ডিভাইডেড বাই 2166। এখন একটু দেখো এই 3046টা কার মান, 3046টা কার মান, দেখো তো 3046টা কার মান, 3046, এই যে 3046 কার মান ছিল, পি এন কিউ জিরোর মান ছিল না, পি এন কিউ এন এর মান, তাহলে আমরা কি লিখতে পারি সামেশন পি এন কিউ এন, 3046 জায়গায় লিখলাম পি এন কিউ এন, নিচে হচ্ছে 2166 কার মান, পি জিরো কিউ জিরোর মান, দেখো এই যে পি জিরো কিউ জিরোর মান, তাহলে এখানে লিখলাম আমরা সামেশন পি জিরো কিউ জিরো। তার মানে যে আমাদের এই যে 3046 আর 2166টা যার মান, অর্থাৎ এই সিম্বলের যার সিম্বলের সিম্বলিক্যাল মান হচ্ছে এটা, ওই মান দুটোকে আমরা লিখে দিলাম। এবং তোমরা মনে রাখবা যে আমাদের যখনই আমরা এই ফ্যাক্টর রিভার্সাল টেস্ট যখন আমরা করব, তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমরা এই ফ্যাক্টর রিভার্সাল টেস্টের অ্যান্সারটা এইটা আসতে হবে, কি আসতে হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আমাদের এই যে এইটা আসতে হবে, সামেশন পি এন কিউ, যেমন টাইম রিভার্সাল টেস্টের অ্যান্সার কত কথা বলেছিলাম, 1 আসতে হবে অবশ্যই, ম্যান্ডাটরি, 1 আসলে তাহলে ওইটাকে আমরা স্যাটিসফাইড বলতে পারবো। আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের অ্যান্সারটা আসতে হবে হচ্ছে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো, তাহলে আমরা বলতে পারবো কি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড। তাহলে আমাদের যেহেতু আসছে তাহলে আমরা লিখতে পারি অতএব সো এটাকে বলা হয় এফআরটি বা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ satisfied
ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। একটু রিপ্লাই করো তো প্লিজ, বুঝেছে কিনা। আমরা আরেকটা নিয়ম শিখবো আজকে, শিখে আমরা শেষ করে দিব আজকে আমরা। আচ্ছা তাহলে তোমরা এই সিস্টেমে এই ম্যাথটা কমপ্লিট করবা। দেখো, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ভ্যারিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। দেখো এখানে জিরোর জায়গায় জিরো আছে, এন এর জায়গায় ওরা 1 ইউজ করছে। ওরা যে সিম্বল ইউজ করছে আমরা ওইটাই ইউজ করে ম্যাথ করবো, ঠিক আছে। ওরা যে সিম্বল ইউজ করছে আমরাও সেই সিম্বলটাই ব্যবহার করব, ওকে। তাহলে এখানে পি এন এর জায়গায় আমরা ওরা কারেন্ট ইয়ারকে ওরা 1 দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। সো এটা আমরা করবা। একটা ম্যাথ আছে, এটাও কমপ্লিট করবা। এই যে এটা, এখানেও দেখো বলছে ফিশার্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে, আর যে টাইম রিভার্সাল অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে বলছে, ওকে। এটা তোমরা করবা। সো এটা তোমরা বিবিভিশনের হটলাইন নাম্বারে নক দিও, ঠিক আছে। বিবিভিশন হটলাইন নাম্বারে ফোন দিও, দেখবা তোমাদেরকে এটা দিয়ে দিবে পিডিএফটা, হ্যাঁ। তোমরা চাইলে এটাকে কালেক্ট করতে পারবা। এটাও করবা। দেখো এখানে আমাদের কি বলছে, এই যে ফ্রম দ্য ফলোয়িং ডাটা কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বার বা ফিশার্স আইডিয়াল ফর্মুলা, ওকে, ঠিক আছে। এটাও পারবা। 8 নাম্বার, এটাও সেম, ফিশার্সের সূত্র আছে এখানে এবং টাইম রিভার্সাল লেফট রিভার্সাল করতে বলছে, ওকে। আমরা এবার নেক্সট ম্যাথ করবো, হ্যাঁ। 12 নাম্বার ম্যাথে দেখবো। আমরা দুইটা মেথড শিখছি, কি কি? আমরা আমরা হচ্ছে লিভিং ইন্ডেক্স শিখেছি আর প্রাইস ইন্ডেক্স কমপ্লিট করলাম, ঠিক আছে। এখন আজকে আমরা কি করব, আজকে আমরা রিয়েল ইনকাম করবো এখন, ঠিক আছে। রিয়েল ইনকাম ক্যালকুলেট করা শিখবো। সো রিয়েল ইনকামটা কি? রিয়েল ইনকাম রিয়েল ইনকামের বাংলা কি? বাংলা হচ্ছে প্রকৃত আয়। রিয়েল ইনকামের বাংলা কি? প্রকৃত আয়, ঠিক আছে। প্রকৃত আয় মানে কি? দেখো তুমি চিন্তা করো, ভালো করে বোঝো, যে আমাদের ফ্যামিলি যে বাজেট থাকে বা ফ্যামিলি কস্ট থাকে, যেটা এটা চেঞ্জ হয় কিসের দ্বারা, মানে কিসের এগেইনস্ট এটা চেঞ্জ হয়? বিভিন্ন জিনিসপত্রের দামের এগেইনস্টে না? যে জিনিসপত্রের কমোডিটির মানে আমাদের প্রত্যাহিক প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন বাড়ে, যেমন চাল ডাল আটা এই জিনিসগুলো, বা আমাদের যে সকল ফুয়েল আছে, তারপরে গ্যাস আছে, মানে গ্যাসই তো, গ্যাস, তারপরে হচ্ছে মিসেলেনিয়াস বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের দাম যখন বাড়ে তখন আমাদের ফ্যামিলি কস্ট বাড়ে। তার মানে প্রাইস চেঞ্জ হলে বা প্রাইস যখন চেঞ্জ হয় তখন আমাদের ফ্যামিলি কস্ট বা লিভিং ইন্ডেক্সটা বাড়ে। আর যখন লিভিং ইন্ডেক্স বাড়ে মানে খরচ যখন বাড়বে তখন সেই আনুপাতিক হারে আমাদের ইনকামটা কি বাড়া উচিত নাকি উচিত না? সহজ কথা উত্তর দাও, উচিত নাকি উচিত না? অবশ্যই বাড়া উচিত অবশ্যই। কিন্তু কথা হচ্ছে অ্যাকচুয়ালি কি খরচ যে হারে বাড়ে, খরচ যেই আনুপাতিক হারে বাড়ে, ইনকাম কি সেই আনুপাতিক হারে বাড়ে বা সেই আনুপাতিক হারে চেঞ্জ হয়? যেই আনুপাতিক হারে যতটুকু খরচ চেঞ্জ হয়, ধরে নাও তুমি চিন্তা করে দেখো তো, যে 2015 সালে তোমার 1 কেজি তেলের দাম, যেটাকে আমরা এডিবল অয়েল বলি, ভোজ্য তেল মানে সয়াবিন তেল, 1 কেজি তেলের দাম কত ছিল? 100 টাকা বা তারও কম। আর এখন 2026-এ সেই 1 কেজি তেলের দাম, 1 লিটার তেলের দাম কত? 220 টাকা মতো। তার মানে কতটুকু বাড়ছে? 100%-এরও বেশি বাড়ছে, কিন্তু মানে 120% মতো প্রায় বাড়ছে, 120% মতো ইনক্রিজ হয়েছে তোমার তেলের দাম। চিন্তা করে দেখছো তোমরা? এখন তুমি তোমার বাবার কাছে বা জিজ্ঞাসা করো, যে বাবা 2015 সালে তোমার ইনকাম কত ছিল আর এখন কত? তোমার বাবার 15 সালের ইনকাম যা ছিল 26 সালের ইনকাম কি ডাবল হয়েছে? আমার মনে হয় না হয়নি। দেখবা হয়নি। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমাদের সিস্টেমটা হলো যে আমাদের, বা এটা হচ্ছে উচিত কি, যে খরচের সাথে সাথে আয়টাও বৃদ্ধি পাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। এই জন্য প্রকৃত আয়ের মাধ্যমে আমরা কি দেখাই? প্রকৃত আয়ের মাধ্যমে আমরা দেখাই হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি
আমাদের প্রকৃত আয় যা হওয়ার কথা, খরচের আনুপাতিক হারে, খরচের এগেইনস্টে আমাদের আয় যা হওয়ার কথা সেটা হয়েছে কিনা বা কতটুকু হয়েছে, এটা আমরা আসলে দেখাই এই রিয়েল ইনকামের মাধ্যমে। তার মানে রিয়েল ইনকামটা ডিপেন্ড করে কার সাথে? রিয়েল ইনকাম ডিপেন্ড করে হচ্ছে তোমার লিভিং ইন্ডেক্সের সাথে। বিষয়টা বুঝতে পেরেছি? রিয়েল ইনকাম ডিপেন্ড করে, রিয়েল ইনকামটা কার সাথে রিলেটেড? রিয়েল ইনকাম ইজ রিলেটেড উইথ কস্ট অফ লিভিং ইন্ডেক্স। বুঝাতে পেরেছি আশা করি। তো দেখো তাহলে, তার মানে রিয়েল ইনকাম ক্যালকুলেশনের জন্য আমাদের লিভিং ইন্ডেক্স লাগবে। তো রিয়েল ইনকামের সূত্রটা কি? প্রশ্নে তোমার তিনটা জিনিস দেওয়া থাকে। রিয়েল ইনকামে কিন্তু তোমার প্রশ্নে তিনটা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে ইয়ার দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে উইকলি ইনকাম। এখন উইকলি হতে পারে, ডেইলি ইনকামও হতে পারে, মান্থলি ইনকামও হতে পারে, প্রশ্ন অনুযায়ী ভ্যারি করবে। উইক মানে ইনকাম তো মাসিক, আর কেউ মাসে মাসে বেতন পাই, কেউ ডেইলি প্রত্যাহিক বেসিসে বেতন পাই, আবার কেউ আছে মাসিক বেসিসে বেতন পাই। সো এটা যে কোনোভাবে আসতে পারে। তাহলে উইকলি ইনকাম আমি ধরলাম, উইকলি ইনকাম। উইকলি ইনকাম। আরেকটা দেওয়া থাকবে দেখবা কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের মান দেওয়া থাকবে, এই তিনটা মান দেওয়া থাকবে তোমার প্রশ্নে। সেখান থেকে তোমাকে রিয়েল ইনকামটা আমাকে ক্যালকুলেট করে বলবে, মানে আমাকে বলবে রিয়েল ইনকাম ক্যালকুলেট করতে। সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে উইকলি ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন্টু 100। এটা হচ্ছে আমাদের রিয়েল ইনকামের সূত্র। রিয়েল ইনকামের সূত্র তাহলে কি? দেখো, উইকলি ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন্টু 100। এটা হচ্ছে আমাদের রিয়েল ইনকামের সূত্র। ওকে, সো আমরা একটু ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে। এই যে 12 নম্বর ম্যাথ আমরা দেখবো। হ্যাঁ, কি বলছে দেখো, গিভেন বিলো, নিচে দেয়া আছে, কি দেওয়া আছে? পার ক্যাপিটাল উইকলি ইনকাম, পার ক্যাপিটাল উইকলি ইনকাম দেওয়া আছে অফ এ সোসাইটি, একটা সোসাইটির, একটা সমাজের, অ্যান্ড দেয়ার কস্ট অফ লিভিং ইন্ডেক্স, ওদের কস্ট অফ লিভিং ইন্ডেক্স দেওয়া আছে। তাহলে দেখো কী কী দেওয়া আছে, এই যে উইকলি ইনকাম দেওয়া আছে, আর কস্ট অফ লিভিং ইন্ডেক্স মানে CLI দেওয়া আছে। ঠিক আছে, এই কস্ট অফ লিভিং ইন্ডেক্সের আমরা কি বুঝি? ওই পরিবারের খরচ কেমন বাড়ছে বা চেঞ্জ হয়েছে কীরকম, সেটা দ্বারা কিন্তু আমরা সেটা কী দ্বারা বুঝি? কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা বুঝি। সো কস্ট অফ লিভিং ইন্ডেক্স দেওয়া আছে আর উইকলি ইনকাম দেওয়া আছে। দেখো বলছে ক্যালকুলেট রিয়েল ইনকাম, ক্যালকুলেট রিয়েল ইনকাম, রিয়েল ইনকাম ক্যালকুলেট করতে বলছে কনসিডারিং দ্য ইনক্রিজ অফ লিভিং কস্ট। দেখো এখানে কিন্তু এই কথাটা আমি একটু আগে বোঝালাম যে এইটা কোন বিবেচনায় করতে বলছে। এই যে রিয়েল ইনকামটা ক্যালকুলেট করতে বলছে, এটাকে বলছে যে এটা ইনক্রিজ অফ লিভিং কস্টের, অর্থাৎ এই যে লিভিং কস্টটা ইনক্রিজ হয়েছে এই বিবেচনায় এই রিয়েল ইনকাম ক্যালকুলেট করতে বলছে। তার মানে আমরা জানি যে যেহেতু কস্ট চেঞ্জ হবে, মানে কস্ট যেহেতু চেঞ্জ হয়েছে, যদি হয় তাহলে সেই বিবেচনায় রিয়েল ইনকামও চেঞ্জ হবে। সো রিয়েল ইনকাম সেই চেঞ্জটা কেমন হয়েছে সেটা আমাকে দেখাতে বলেছে, যে ক্যালকুলেট দ্য রিয়েল ইনকাম কনসিডারিং দ্য ইনক্রিজ অফ লিভিং কস্ট, এবং বলছে ডিসকাস দ্য পার্সেন্টেজ অফ লিভিং ইনকাম বা পার্সেন্টেজ রিয়েল ইনকাম, ডিসকাস দ্য পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম। এই রিয়েল ইনকামের পার্সেন্টেজটা আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, এটা কীভাবে করতে হবে। সো আমাদের দুইটা কাজ করতে বলছে এখানে, একটা হচ্ছে রিয়েল ইনকাম ক্যালকুলেট, দেখো এটা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট, একটা রিকোয়ারমেন্ট, আর ডিসকাস করতে বলছে পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম। তার মানে এখানে একটা কম্প্যারিজনের কথা বলছে। হ্যাঁ, এখানে কিসের কথা বলছে? এখানে একটা কম্প্যারিজনের কথা বলছে। তাহলে এখানে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট, এই যেটা 2 নম্বর। তাহলে আমাদের প্রথমে রিয়েল ইনকাম করতে হবে, তাহলে আর পরে হচ্ছে ডিসকাস পার্সেন্টেজ করতে হবে। এখন মনে রাখবা এখানে আমার ঘর লাগবে কয়টা, আমি তোমাদের আগের ক্লাসগুলোও কিন্তু বোঝাইছি যে আমাদের টেবিল হবে, টেবিলে কয়টা কলাম লাগবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের প্রশ্নে কয়টা কলাম দেওয়া আছে বা প্রশ্নে কয়টা ইনফরমেশন দেওয়া আছে সেটা, এবং তার পাশাপাশি আমাদের কয়টা জিনিস লাগবে তার, সেটার জন্য আরও ঘর। তাহলে আমাদের প্রশ্নে ঘর দেওয়া কয়টা? ইয়ার, কস্ট অফ লিভিং ইন্ডেক্স আর রিয়েল ইনকাম, 3টা। তাহলে এখানে আমার লাগবে 3টা, আর আমাদেরকে বেরো করতে বলছে রিয়েল ইনকাম একটা, তাহলে রিয়েল ইনকামের জন্য একটা ঘর, আর এই ডিসকাসের জন্য আরেকটা ঘর। তাহলে মোট ঘর লাগবে কয়টা? মোট ঘর লাগবে কয়টা? 5টা। মোট কয়টা কলাম লাগবে? 5টা। দেখো এই যে দেখো, দেখছো ইয়ার, কস্ট অফ লিভিং ইন্ডেক্স আর উইকলি ইনকাম, 3টা কলাম এখানে, আর আমাদেরকে রিয়েল ইনকাম ক্যালকুলেটের জন্য একটা ঘর আর পার্সেন্টেজের জন্য আরেকটা ঘর। তাহলে মোট ঘর কয়টা? মোট ঘর হচ্ছে এখানে 5টা। তাহলে আমরা একটু লিখে ফেলবো। হ্যাঁ, ইয়ারগুলো লিখে ফেলি আগে। ইয়ার কত থেকে? 1990 থেকে
1997 পর্যন্ত। আচ্ছা, আমরা একটু এটা লিখি তাহলে। হ্যাঁ, হুম, 1990, 1991, 1992, 1993, 1994, 1995, 1996, সরি, 1996, আর আরে 1997। ওকে, আর এরপরে আমাদের কস্ট লিভিং ইন্ডেক্স, এই মানটা আমাদের প্রশ্ন দেওয়া আছে যে দেখো কস্ট লিভিং ইন্ডেক্সের মান আমার এখানে দেওয়া আছে, এটা লিখবো আর উইকলি ইনকামগুলো লিখে দিব এখানে, ঠিক আছে। ওকে, সো কস্ট লিভিং ইন্ডেক্স আছে হচ্ছে 100, 104, 100, 104, 116, 160, 205, 250, 290, 310। এই হচ্ছে আমার কস্ট লিভিং ইন্ডেক্স। আচ্ছা, এরপরে আসি হচ্ছে উইকলি ইনকাম। উইকলি ইনকাম কত আছে? 365, 365, 402, 485, 520, 560, 590, 640, আর হচ্ছে 670। এই হচ্ছে আমাদের। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের প্রথম কাজ কি? রিয়েল ইনকাম। টেবিলের নাম হচ্ছে ক্যালকুলেশন টেবিল ফর রিয়েল ইনকাম। দেখো আমাদের টেবিলে হচ্ছে রিয়েল ইনকামের সূত্র কি, একটু আগে কিন্তু আমি তোমাদের দেখাই আসছি। রিয়েল ইনকামের সূত্র হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স ডিভাইডেড বাই উইকলি ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স, সো ইন্টু 100 আছে। ওকে, সো আমরা প্রথম কলামে উইকলি ইনকাম কত, প্রথম কলাম উইকলি ইনকাম 365, আর লিভিং ইন্ডেক্স হচ্ছে 100। 365কে 100 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিলে কত হয়? এটা হবে হচ্ছে 365। এটা পার্সেন্টেজ দিব না, উইকলি ইনকামের অ্যান্সারে মানে তোমার সূত্রের মধ্যে 100 গুণ থাকলেও আমরা এটাকে পার্সেন্টেজ দিব না, ঠিক আছে। এরপরের টাইম 402কে 104 দিয়ে ভাগ দিব, আর দিলে 100 দিয়ে গুণ দিলে হবে হচ্ছে 386.54, 386.54। তারপরে হচ্ছে 418.10, তারপর এটা 325, তারপর এটা হচ্ছে 273.17, তারপরে হচ্ছে 220.69, আর 216.13। ওকে, সরি আমার মনে হয় কোনো একটা বাদ গেছে, কোনটা বাদ গেল? 418, 365, 386, 418, 325, 273, ও এটা বাদ গেল আমাদের 200, এটা হবে হচ্ছে 236, 220.69, আর হচ্ছে 216.13। ওকে, আমরা এই ক্যালকুলেশনগুলো আসলে অ্যান্সার থেকে লিখতে হয়, কারণ এটা ক্যালকুলেটর ইউজ করে করতে গেলে এটা অনেক সময় নেবে, যার কারণে আমরা এটা অ্যান্সার দেখেই আর কি আমরা বসাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো এটা আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল। আমাদের দেখো দুইটা রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু এই যে দেখো আমাদের এখানে রিয়েল ইনকাম ক্যালকুলেট করতে বলছিল, কম্পিউট দ্য রিয়েল ইনকাম কম্পিউট করো, ক্যালকুলেট করো অ্যান্ড ডিসকাস দ্য পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম। এটা আমরা এখন দেখবো। তাহলে রিয়েল ইনকাম কিন্তু আমাদের হয়ে গেল ক্যালকুলেট করা। আমার মনে হয় তোমরা রিয়েল ইনকামটা সবাই বুঝেছো। এই যে রিয়েল ইনকাম কিন্তু আমার ক্যালকুলেশন করা হয়ে গেছে না? রিয়েল ইনকাম ক্যালকুলেট করা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা পার্সেন্টেজ চেঞ্জ, এখন এই পার্সেন্টেজ চেঞ্জটা কি? আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে
যে আমাদের এই ইন্ডেক্স নাম্বারে দুইটা সময়ের মধ্যে কম্পেয়ার করতে হয়, দুইটা সালের মধ্যে কম্পেয়ার করতে হয়, তাই না? যেমন দুইটা সাল মানে একটা বেজ ইয়ার এবং একটা কারেন্ট ইয়ার, একটা 2015, একটা 2020, একটা 1970, একটা 1975, দুইটা সালের মধ্যে। তার মানে একের অধিক সাল থাকলে কি আমরা তখন আর কম্পেয়ার করতে পারবো? মনে করো প্রশ্নে এখানে 3টা সাল আছে, 3টা সালের মধ্যে কিন্তু কম্পেয়ার হয় না। কম্পেয়ার করতে গেলে আমার লাগবে 2টা সাল, 2টার সময়, একটা বেজ ইয়ার আর একটা কারেন্ট ইয়ার। এখন এই ম্যাথে একটু খেয়াল করে দেখো তো, এখানে কি আমার সাল 2টা? না। আমরা এর আগে যত ম্যাথ করেছি, অর্থাৎ প্রাইস ইন্ডেক্স বা লিভিং ইন্ডেক্সের যত ম্যাথ করছি বা যে ম্যাথগুলো করেছি, সেখানে কিন্তু আমার 2টা সালের ইনফরমেশন দেওয়া থাকতো। তো সেই 2টা সাল থেকে আমরা ক্যালকুলেট করে আমরা কম্পেয়ার করতাম। কিন্তু এখানে আমার সাল আছে 1, 2, 3, 4, 8টা সাল। তাই 8টা সালের মধ্যে কি আমার কম্পেয়ার হবে? হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই 8টা সালের মধ্যে যে কোনো না 2টা বছর ধরে ধরে আমাকে কম্পেয়ার করতে হবে। কারণ আমার কম্পেয়ার করতে গেলে 2 বছরের বেশি তুমি কখনোই ইউজ করতে পারবে না, অবশ্যই আমার 2 বছর লাগবে। তাহলে এখন আমরা কি করব? 2টা করে কম্পেয়ার করবো। তার মানে 90-র সাথে 91, 91-র সাথে 92, 92-র সাথে 93, 93-র সাথে 94, এইভাবে করে 2টা বছর ধরে আমরা কম্পেয়ার করব। বোঝাতে পেরেছি মনে হয়? যে তাহলে এই পার্সেন্টেজ ডিসকাশনটা কি? কারণ আমাদের ইন্ডেক্স মানেই কম্প্যারিজন, মানে তুলনা। সো এখানে আমরা রিয়েল ইনকামটা ক্যালকুলেট করছি, কিন্তু এটার তুলনা কিন্তু এখান থেকে করতে পারছি না। কেন? কারণ আমাদের এখানে বছর আছে 8টা বছর, কিন্তু আমরা জানি আমাদের কম্প্যারিজনের জন্য আমাদের লাগে হচ্ছে 2টা বছর। সো এখানে আমি 8 বছরের মধ্যে তাহলে কিভাবে কম্পেয়ার করব? আমি 2টা বছর ধরে ধরে কম্পেয়ার করব। বুঝতে পেরেছি সবাইকে? আশা করি বুঝেছো তোমরা। সো এইটার জন্যই আমরা এই পার্সেন্টেজ চেঞ্জ অফ রিয়েল ইনকাম, অর্থাৎ এটা কিন্তু আমাকে প্রশ্নে সবসময় বলে দেয় করতে। যদি তোমাকে বলে শুধু, যদি মনে করো তোমাকে শুধু বলছে যে শুধু পার্সেন্টেজ না বলে যদি বলে যে ক্যালকুলেট জাস্ট রিয়েল ইনকাম, যদি এতটুকু ক্যালকুলেট করতে বলে যে জাস্ট ক্যালকুলেট রিয়েল ইনকাম, তাহলে কিন্তু আমার কলাম 4টা দিলে হয়ে যাবে, রিয়েল ইনকাম পর্যন্ত করলে হয়ে যাবে। কিন্তু যদি তোমাকে পার্সেন্টেজ করতে বলে, যেমন ওই যে দেখো ডিসকাস দ্য পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম, তাহলে কিন্তু তোমাকে 5টা কলাম দিতে হবে। যেমন দেখো এর পরের ম্যাথটাও দেখো, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন টেস্ট হাউ রিয়েল ইনকাম ইজ চেঞ্জ। রিয়েল ইনকাম কতটুকু চেঞ্জ হয়েছে সেটা টেস্ট করতে বলছে, দেখাইতে বলেছে বা টেস্ট করতে বলছে। তার মানে এখানেও আমাকে 2টা ইনফরমেশন, 2টা রিকোয়ারমেন্ট করতে হবে। একটা হচ্ছে রিয়েল ইনকাম ক্যালকুলেট করব, আর একটা হচ্ছে চেঞ্জটা দেখাবো। এখানে কিন্তু কোথাও বলে না যে রিয়েল ইনকাম ক্যালকুলেট করো, চেঞ্জটা দেখাইতে বলছে, মানে পরেরটা আগে করতে বলছে। কোনটা? ওই যে রিয়েল ইনকাম টেস্ট করতে বলছে, চেঞ্জিংটা দেখাইতে বলছে। এখন চেঞ্জ দেখাইতে গেলে তোমার আগে রিয়েল ইনকাম ক্যালকুলেট করে নিতে হবে, তাই না? এই জন্য এখানেও আমাকে ওইটা করা লাগবে। ওকে, সো আমরা তাহলে রিয়েল ইনকামটা টেস্ট করবো। আমরা টেস্ট দেখো যে কিভাবে আমরা এই কম্প্যারিজনটা করবো বা এই চেঞ্জটা দেখাবো কিভাবে, একটা সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে। সূত্রটা কি? সূত্র হচ্ছে রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার বা রিয়েল ইনকাম অফ কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই রিয়েল ইনকাম অফ বেজ ইয়ার। ভালো করে বোঝো, রিয়েল ইনকাম অফ কারেন্ট ইয়ার অফ রিয়েল ইনকাম অফ বেজ ইয়ার। এখন এখানে তো অনেকগুলো, 8টা বছরের মধ্যে কোনটা কারেন্ট ইয়ার কোনটা বেজ ইয়ার? ভাই আমি তো তোমাদের বলেছিলাম যে আমাদের কারেন্ট ইয়ার বেজ ইয়ার 2টা হবে, তো এখানে তো 8 বছর, তাহলে এখানে আমার কোনটা কোনটা কারেন্ট কোনটা ইয়ার বেজ এটা আমরা জানি না। তো তার মানে মনে রাখবা কারেন্ট ইয়ার আর বেজ ইয়ার সবসময় 2টাই হবে, 2টার বেশি কখনো হবে না। তাহলে কি করতে হবে? ওই যে একটু আগে বললাম 2 বছর ধরে ধরে আমাকে কম্পেয়ার করতে হবে। যেমন বিষয়টা কেমন, 90 আর 91 সাল যখন আমার ধরবো, তার মানে 90 হবে বেজ ইয়ার, 91 কারেন্ট ইয়ার। 91, 92 যদি ক্যালকুলেট করি, তাহলে 91 হবে বেজ ইয়ার, 92 কারেন্ট ইয়ার। 95, 96 সালে যদি আমি কম্পেয়ার করি, তাহলে 95 বেজ ইয়ার, 96 কারেন্ট ইয়ার। এইভাবে করে করব। বুঝাইতে পেরেছি আশা করি তোমাদেরকে। দেখো তাহলে এখন আমি প্রথমে আসি, প্রথমটা কোন সালে ক্যালকুলেশন করব? 1990। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবা, একটু আইডিয়া করে বলো তো 1990 সালের বেজ ইয়ার কোনটা? একটু একটা প্রশ্ন করি, ছোট করে একটা প্রশ্ন, উত্তর দাও তো। 1990 সালের বেজ ইয়ার কোনটা? 1990 সাল তো কারেন্ট ইয়ার, আমি একটু সহজ করে দিলাম। 1990 সাল কারেন্ট ইয়ার, কারণ মনে করো আমরা এখন 1990 সালে আছি, উই আর স্টেইং ইন 1990। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য বেজ ইয়ার অফ 1990? 1990 এর বেজ ইয়ার কোনটা বলো তো? দেখি একটু কমেন্ট করো প্লিজ। কয়জন আছো? 6-7 জন আছো তো, বেশ কয়েকজন আছো এখনো, কমেন্ট করো প্লিজ। 1990 এর বেজ ইয়ার কোনটা? যদি কারেন্ট ইয়ার হয়, 1990 এর বেজ ইয়ার
ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, 1990-এর বেজ ইয়ার হচ্ছে 1989। 1989, থ্যাংক ইউ। কি জন্য? জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ। ফারজানা আক্তার ইতি, পুতুল ভৌমিক, 89। 1990-এর বেজ ইয়ার হচ্ছে 1989, কারণ 1 বছর আগের। আমরা যে সালে দাঁড়ায় আছি তার ইমিডিয়েট আগের বছরটা হচ্ছে এটার বেজ ইয়ার, সহজভাবে যদি বলি। অর্থাৎ আমরা এখন 2026-এ আছি, আমাদের জন্য বেজ ইয়ার কোনটা? আমাদের বেজ ইয়ার হচ্ছে 2025, ঠিক আছে? যে কোনো সালের বেজ ইয়ার তার আগেরটা। তাহলে 1990-এর বেজ ইয়ার 1989। এখন একটু খেয়াল করো, আমি যদি 1990 সালে যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে 1990 আমার জন্য কারেন্ট ইয়ার, তাই না? 1990 আমার জন্য কি কারেন্ট ইয়ার? কিন্তু বেজ ইয়ার কোনটা? 1989। এখন 1989 সালে রিয়েল ইনকাম কি প্রশ্নে আছে? কারেন্ট ইয়ার যেটা, অর্থাৎ রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার। 90 সালের রিয়েল ইনকাম কিন্তু প্রশ্নে আছে, কিন্তু 89 সালের রিয়েল ইনকাম কি প্রশ্নে আছে? দেখো তো, নাই। তাহলে যদি না থাকে তাহলে আমি এই সূত্র কীভাবে অ্যাপ্লাই করব? সম্ভব? সহজ কথা যদি বলি, না, সম্ভব না। তার মানে এই 90 সালের একটা দাগ হবে, মানে এখানে ক্যালকুলেশন করা যাবে না। মানে 90 সালে আমি কোনো কম্পেয়ার করতে পারছি না। কেন? কার সাথে কম্পেয়ার করব? আমার আগের বছরের ইনফরমেশন তো নাই, তাই না? এটার বেজ ইয়ারের ইনফরমেশনটা তো নাই আমার প্রশ্নে, তাই এটাকে কম্পেয়ার করতে পারবো না। কম্পেয়ার করার জন্য তোমার বেজ ইয়ার লাগবে অবশ্যই। তো যেহেতু বেজ ইয়ার নাই, সো এখানে আমরা কম্পেয়ার করতে পারছি না। নেক্সট। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার যদি 89 থাকতো, তাহলে 89 থাকলে 88 কিন্তু থাকতো না, তার মানে তখনও 89 ঘরে ফাঁকা হইতো। যদি 88 থাকতো, 87 তো থাকতো না। তার মানে সহজভাবে যদি বলি, প্রথম বক্সটা, এই যে রিয়েল ইনকামের টেস্ট, এটার প্রথম বক্সটা সবসময় ফাঁকা থাকবে, এই যে এইভাবে করে। এইবার দেখো দ্বিতীয় বছর কত? দ্বিতীয় বছর হচ্ছে 91। 91 কারেন্ট ইয়ার। 91 আমরা যখন ক্যালকুলেট করবো, 91 আমাদের জন্য কারেন্ট ইয়ার। আর এটার বেজ ইয়ার কোনটা? 90, বুঝছো? 91 আমাদের জন্য কারেন্ট ইয়ার। আমরা এখন 91-তে আছি, 91 এর ক্যালকুলেশন করবো। 91 আমার জন্য বেজ ইয়ার, সরি 91 আমার জন্য কারেন্ট ইয়ার। 91 আমার জন্য কারেন্ট ইয়ার, আর এটার বেজ ইয়ার কত? 90। তাহলে আমরা এখানে সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি। কতকে কত দিয়ে ভাগ দিব? কারেন্ট ইয়ারকে রিয়েল ইনকাম অফ কারেন্ট ইয়ার, রিয়েল ইনকাম অফ কারেন্ট ইয়ার 386, 386.54 ডিভাইডেড বাই 365 ইন্টু 100। এটা কিন্তু 100 গুণ দিব আমরা। কেন? কারণ এটা 100 গুণ দিতে হবে। কেন? কারণ হচ্ছে এটা পার্সেন্টেজ হবে, সমান সমান এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 105.9%। 105.9%। আচ্ছা, এইবার দেখো 1992 যখন আমরা ক্যালকুলেট করবো, 1992 আমার জন্য কারেন্ট ইয়ার না? 1992 কারেন্ট ইয়ার, আর বেজ ইয়ার কত? 1991। তার মানে কারেন্ট ইয়ারটা উপরে দিব 418.10 ডিভাইডেড বাই 386.54 ইন্টু 100 সমান সমান কত হচ্ছে এখানে? এটা আছে হচ্ছে 108.16। 108.16। তো প্রত্যেকটা তোমরা এভাবে করে আশা করি পারবা। তারপর এটা হবে 77.73%। পরেরটা হচ্ছে 84.05, 84.05%। তারপর এটা হচ্ছে 86.39, 86.39%। তারপরে 93.51, 93.51%। আর ফাইনালি হচ্ছে 97.93। এই হচ্ছে আমার রিয়েল ইনকামের টেস্ট। কয়টা রিয়েল ইনকাম টেস্ট করলাম আমরা? এখানে মোট 8 বছরের রিয়েল ইনকাম টেস্ট করলাম। এখন এটার উপরে বেস করে আমাকে কমেন্ট করতে হবে। আচ্ছা, আমি তোমাদের কমেন্টের কথা শিখাইছিলাম, মনে আছে? প্রাইস ইন্ডেক্স বা লিভিং ইন্ডেক্সে কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলেছিলাম যে আমরা সবসময় বেজ ইয়ারকে 100% ধরে কমেন্ট করব, তাই না? তার মানে আমাদের যে কোনো পার্সেন্টেজটা 100%-এর সাথে কম্পেয়ার করতে হবে। তার মানে এখানে যে পার্সেন্টেজগুলো, ভালো করে সহজভাবে দেখো, এক কথায় যে পার্সেন্টেজগুলো 100%-এর উপরে আছে, মানে অ্যাবোভ 100%, ওই বছরগুলোতে আমাদের রিয়েল ইনকামটা ইনক্রিজ হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছি আশা করি। যে বছরগুলোতে আমার এই অ্যান্সারটা, রিয়েল ইনকামের চেঞ্জটা 100%-এর, হ্যাঁ বক্সের ভিতরে লিখতে হবে, সারা ইসলাম বক্সের ভিতরেই লিখবা, বক্সের ভিতরে ক্যালকুলেশনগুলো করে দিবা। এই লাস্টের 2টা বক্স একটু বড় দিবা, প্রথম 3টা বেশি বড় দেওয়া দরকার নেই, লাস্টের 2টা বক্স একটু বড় দিবা, হ্যাঁ?
সো কি বলছিলাম, যে যে বছরগুলোতে 100%-এর বেশি আসবে রেজাল্টটা, সেই বছরগুলোতে আমরা লিখবো ইনক্রিজ। আর যে যে বছরগুলোতে 100%-এর কম আসবে সেগুলোকে কিন্তু ডিক্রিজ। অনেকেই ভুলটা কি ভুল করে জানো, যেমন দেখো 1993 সালে রিয়েল ইনকাম কত, 77.73, তাই না? আর 1994 হয়ে গেছে 84.05। তার মানে অনেকেই মনে করেন এটা তো ইনক্রিজ হয়েছে, 77 থেকে 84 হয়েছে, 84 থেকে 86 হয়েছে, 86 থেকে 93, 93 থেকে 97 মনে করে চেঞ্জ হয়েছে, ইনক্রিজ হয়েছে। না, এটা কিন্তু ইনক্রিজ না। তুমি এই আগেরটার সাথে কম্পেয়ার করবে না, তুমি প্রত্যেকটার কম্পেয়ার করতে হবে হচ্ছে 100%-এর সাথে। তার মানে 100%-এর উপরে হলে ইনক্রিজ, 100%-এর নিচে হলে ডিক্রিজ। ভাইয়া ডিরেক্ট দেখাইতে হবে? দেখাই দিলে ভালো হয়, ফারজানা আক্তার ইতি, দেখাই দিলে ভালো হয়, না দেখালেও সমস্যা নাই, তবে দেখাই দিলে যে ভালো হবে, বুঝছো? চেষ্টা করবো দেখাই দেওয়ার জন্য। ওকে, তাহলে এখন যদি দেখি আমরা কোন কোন বছরে ইনক্রিজ, এখানে আমাদের এখানে মোট বছর আছে যতগুলো বছর আছে তার মধ্যে প্রথম দুইটা অর্থাৎ 1991 এবং 92, 1991 এবং 92 সালে আমাদের রিয়েল ইনকামটা ইনক্রিজ হয়েছে, আর বাকি বছরগুলোতে কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা কমেন্টটা কিভাবে লিখবো, আমরা একটা কমেন্ট লিখবো হচ্ছে, কমেন্ট আমরা এভাবে লিখবো, সেটা হচ্ছে কমেন্টে লিখবো হচ্ছে ফ্রম দ্য above calculation we can find out that real income increased in কোন কোন সালে ইনক্রিজ হয়েছে, কোন কোন সালে ইনক্রিজ হয়েছে, 91 আর 92, যে 105 108 এই 2 বছরের ইনক্রিজ, আর বাকি বছরগুলো ডিক্রিজ, তাই না? তাহলে ইনক্রিজ ইন 1991 অ্যান্ড 1992। ওকে, এটা ফুল স্টপ দিয়ে লিখবো। বাকি বছরগুলো মানে রেস্ট অফ দ্য ইয়ার্স লিখি, অন্য বছরে এত তো লেখার সুযোগ নাই, এত বড় লেখা সম্ভব, আরও 6টা বছর এভাবে কমা দিয়ে লেখা ঝামেলা, তার থেকে লিখবো রেস্ট অফ দ্য ইয়ার্স, রিয়েল ইনকাম ইজ ডিক্রিজড। শেষ। দেখি সবাই বুঝেছো আশা করি। আমাদের এরপরে তোমরা আবারও বলছি, তোমাদের বিবি ভিশনের যে হটলাইন নাম্বার আছে, তোমরা যদি মনে করো এই পিডিএফটা তোমরা পেতে চাও, সেম যে পিডিএফটা আমি করালাম, মানে এটা অবশ্যই এখানে সব ম্যাথ করা থাকবে না, মানে এই যে লেখাগুলো আমি যেগুলো লিখছি এগুলো থাকবে না, এটা বাদে যেগুলো আছে এগুলো থাকবে। ম্যাথগুলো প্র্যাকটিসের জন্য তোমরা বিবি ভিশনের নাম্বার নক দিয়ে ওখান থেকে তুমি এই পিডিএফ ফাইলটা কালেক্ট করতে পারবা। বলবা যে সাইফুল স্যার যে ইন্ডেক্স নাম্বারে ক্লাস নিয়েছেন ওইটার পিডিএফ ফাইলটা আমার প্রয়োজন, হোয়াটসঅ্যাপে নক দিলে ওখান থেকে তোমাকে দিয়ে দিবে, তাহলে তুমি প্র্যাকটিস করতে ভালো পারবা। কারণ এখানে আমি দেখো 3 রকমের ম্যাথ করাইছি না তোমাদের, লিভিং ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স আর রিয়েল ইনকাম। এই 3 রকমের ম্যাথেরই কিন্তু এই 3টা নিয়মের ম্যাথের পরপরই প্রত্যেকটারই কিন্তু প্র্যাকটিসের জন্য ম্যাথ দেওয়া আছে প্রত্যেকটা পাশে, মানে পরে। সো এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে তুমি অনেক আগে যেতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, 3টা ক্লাস, যারা যারা আজকে প্রথম জয়েন করেছো তোমরা অবশ্যই আগে 2টা ক্লাস এখানেই অর্থাৎ এই পেজেরই আগে দেখবা দেওয়া আছে। সো ওই ক্লাসগুলো তুমি আগে কমপ্লিট করবা, তারপর এটা করবা, তাহলে দেখবা তোমার জন্য আরও সহজ হবে। ইন্ডেক্স নাম্বারের ক্লাস আমাদের আর হবে না, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। সো ইন্ডেক্স নাম্বারের ক্লাস আমরা শেষ করছি, আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ আবার কোনো খুব দ্রুতই আমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি সাইফুল ইসলাম, তোমাদের স্ট্যাটিস্টিক্সের ভাইয়া, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।